আজকে বন্ধুদেরকে আমি কালকে রাতের একটা অভিজ্ঞতার কথা বলতে চাই, যেটা আমাকে খুব মর্মাহত করেছে এবং আমার মন ছুঁয়ে গেছে, যেটা বন্ধুদেরকে শেয়ার না করলেই নয়। আমি যে সময়টার কথা বলছি সেই সময়টার সঙ্গে এই গল্পটার একটা সম্পর্ক ওতপ্রোতভাবে আছে। যে সময় আমি স্কুলে পড়তাম সেই সময় আমার মা অসুস্থ থাকতেন, আর রাত্রে আমাদের ভাত রান্না হতো। সেই ভাতে সকালে আমরা পান্তা খেয়ে স্কুলে যেতাম দুই ভাই, এবং সেদিন ছিল আমাদের স্কুলের অঙ্কের সাপ্তাহিক পরীক্ষা। এবার পান্তা খেয়ে যাওয়ার পর স্নান করতে পাখার নিচে স্নান করেছিলাম। এবার স্কুলে গিয়ে পাখার নিচে ঘটনাচক্রে আমি বসি এবং পাখার নিচে বসতেই ঘুমিয়ে পড়ি। দুটো পাটিগণিতের অঙ্ক করেছিলাম, 4 4 8, এবং ঘুমিয়ে পড়তে আমার পাশে বসা আমার বন্ধু রাকেশ আমাকে ডাকতে চেয়েছিল, কিন্তু স্যার নাকি ডাকতে বারণ করেছিলেন, তাই সে আমাকে ডাকেনি। পুরো সময়টা আপ হয়ে যাওয়ার পর স্যার আমাকে ডাকলেন। আমি তো তড়িঘড়ি উঠে, আমার স্যার অঙ্ক বাকি আছে। স্যার বলো না, টাইম আপ। আমি স্যার অঙ্ক বাকি আছে, টাইম আপ। আমি বললাম স্যার আমি অঙ্কগুলোই পারবো, টাইম আপ। স্যার বললাম অঙ্কগুলো আমি পারবো স্যার, টাইম আপ। আমি যে কালি পেনে অঙ্কগুলো করেছিলাম, আমাদের সেই সময়টাতে যারা আমাদের বয়সী তারা জানে, সেই সময় কালি পেন থাকতো, এখনকার মতো ইউজ অ্যান্ড থ্রো অগ্নিজেল টাইপের পেন তখন পাওয়া যেত না। সেই কালি পেনের উপরে আমার মুখে লালা পড়ে পুরো অঙ্কের চিত্রটা একটা মানচিত্রের মতো হয়ে গেছিলো, এবং সেই মানচিত্র কোনো দেশের মতো না হলেও একটা অদ্ভুত আকার ধারণ করেছিল। স্যার খাতাটি বাঁ হাত দিয়ে নিলেন, লালা তখনও পর্যন্ত টস টস করে খাতা থেকে পড়ছে। স্যার এই অবস্থায় খাতাটা নিয়ে চলে গেলেন, এবং যথারীতি আমি অঙ্কে 8 পেলাম। আমার যারা পাড়ার দাদারা তাদেরকে স্যার বললেন ছেলেটি অঙ্কে 8 পেয়েছে। যারা ছোট ক্লাসে তারাও কোনোভাবে জানতে পেরেছে আমি অঙ্কে 8 পেয়েছি, এবং ক্লাসে আমার সঙ্গে দেখা করতে এসেছে কোন দাদা অঙ্কে 8 পেয়েছে 100-তে। সেই সময় তো পড়াশোনা স্কুলগুলোতে হতো, বলছি না এখন হয় না, কিন্তু যারা করে তারা করে, সব সময় করে, তখনও করতো এখনও করে। এবার আমি খুব কষ্ট পেয়েছিলাম, এটা অভিমানও ছিল স্যারের প্রতি যে স্যার অঙ্কগুলো আমাকে করতে দেননি, বয়সটা কম ছিল। তারপর সেই বছর ফাইনাল পরীক্ষায় আমি যথারীতি বাড়িতে প্রিপারেশান নিয়েছিলাম, প্রস্তুতি নিয়েছিলাম, মাকে জানিয়েছিলাম, মাও হেল্প করেছিলেন, এবং অঙ্কেতে 100 পাই, এবং আমি যথারীতি ফার্স্ট হই। এবং অঙ্কে 100 পাওয়ার পর আমার লক্ষ্য ছিল স্যারের সঙ্গে কথা বলা। আমি যখনই স্যারের সঙ্গে কথা বলতে গেলাম, বেশ ঔদ্ধত্যভাবে কথা বলতে গেছিলাম বোধ হয়। স্যার আমি দেখুন অঙ্কে 100-তে 100 পেয়েছি। স্যার গালে ঠাস করে চড়িয়ে দিলেন, বাঁদর 100 পাওয়াটা কি জীবনের সব? একটা পরীক্ষা 100 পেয়েছে তো কী হয়েছে? কী এমন মহাভারত কাজ করেছো, আবার জানাতে এসছে বলে আরও একটা চড়। খুব কষ্ট হলো, সবার সামনে স্যার মারলেন, অভিমানও জমলো। সে বছর মাধ্যমিক দেওয়ার পর আমি স্কুলটা ছেড়ে দিলাম। আমার সহপাঠীরা বন্ধুরা বলছে কেন রে স্কুল কেন ছাড়লি, স্কুলটা তো তোর বাড়ির কাছে। আমি কাউকে বলিনি যে স্যারের উপর আমার একটা অভিমান তৈরি হয়েছে, ওই স্কুলে আমি পড়তে চাই না। আমি যতটুকু জানতাম স্যার আমার ব্যাপারে মনে হয় খোঁজ নেননি বা আমাকে বলেননি, এটাও একটা অভিমান ছিল আমার। স্যার সবসময় রাগান্বিত থাকতেন, কাছে যেতে ভয় পেতাম। স্কুলটা ছেড়ে দিলাম, নতুন স্কুলে ভর্তি হলাম। সেখানে আমি এইচএসে ভর্তি হলাম, 11 পড়লাম, 12 পড়লাম। তারপর সময়ের স্রোতে আমিও ভেসে চলতে থাকলাম, জীবন আমাকে গতি দিল, আমিও সেই গতিতে নৌকা হয়ে বেয়ে চললাম। বেয়ে চলতে চলতে আমি চাকরি সূত্রে চলে গেলাম বাঁকুড়া। সেখান থেকে কর্মসূত্রে আবার আমি আমার দক্ষিণ 24 পরগনায় ফিরে আসলাম। কাল রাত্রে যেটা ঘটল, আমি একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছিলাম, এবং সেখানে গিয়ে আমি স্যারকে দেখলাম। স্যারকে দেখার পর মন বলছিল স্যারকে একটু প্রণাম করা উচিত, কিন্তু কেন জানি না অভিমানটা বোধহয় এত জমেছিল যে যেতে ইচ্ছা করছিল না। তারপর আমি যখন খেতে বসলাম,
ঠিক দেখলাম আমার সামনের রোতে স্যার খেতে বসেছেন। স্যারকে দেখে আমি উঠে গেলাম, ভাবলাম স্যারের সামনে খাবো না। কিছু প্যান্ডেলের বাইরে আমার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, তাদের সঙ্গে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল। সেই ব্যাচটার খাওয়া শেষ হয়েছে। যেখানে হাত ধোয়ার ব্যবস্থা হয়েছে সেখানে একটা ট্যাপ দিয়ে রেখেছে, পাইপ দিয়ে, এবং সেখানে জল পড়ছে, আর পুকুরের পাড়ে গ্রামের অনুষ্ঠানটা ছিল। আর সেখানে প্রচণ্ড পিচ্ছিল হয়ে গেছে, জল পড়ে পড়ে পিচ্ছিল হয়ে গেছে। স্যার সেই ভিড়ের মধ্যে হাত ধোয়ার চেষ্টা করছিলেন ধুতি পরে, কিন্তু উনি পেরে উঠছিলেন না। আমি ভাবছিলাম যা পারে করুক, যা পারে হোক, আমার দেখার দরকার নেই। এটা ভাবাটা আমার নিশ্চয়ই অন্যায়, কিন্তু আমি এটা ভেবেছি। যেটা আমি ভেবেছি সেটা ভেবেছি, যেটা আমি বলেছি সেটা আমি বলেছি, যেটা আমি করেছি সেটা করেছি। সত্যকে অস্বীকার করা যায় না, কোনোভাবেই করা যায় না। সত্য সব সময় প্রকাশিত, তাকে আড়াল করলেও বেরিয়ে আসবে, আড়াল না করলেও বেরিয়ে আসবে। আমি বললাম যা পারে হোক, স্যার যা পারে করুক, আমার যাবার দরকার নেই। সবার ধাক্কাধাক্কিতে স্যার দেখলাম গোল গোল ঘুরছেন। তারপর কেউ একজন স্যারকে মনে হয় হাতে একটা মগ ধরিয়ে দিলেন। স্যার মগটা বয়সের ভারে ধরতে পারছেন না। আর আমি নিজেকে স্থির রাখতে পারলাম না, আমি দৌড়ে গেলাম স্যারের কাছে। স্যার আপনি হাতটা ধরুন, আমি মগটা ধরছি। স্যার আমার দিকে এক পলক তাকালেন, কিছু বললেন না। আমি ভাবলাম উনি বোধহয় আমাকে চিনতে পারেননি। স্যার বললেন, প্রদীপ ভালো আছিস? মনটা শক্ত হয়ে গেল। স্যার আপনি আমাকে মনে রেখেছেন? স্যাররা তার পছন্দের ছাত্রকে কখনো ভোলেন না রে বাবা। তুই স্কুল ছাড়লি আমার উপরে অভিমান করে। আমার সমস্ত সহকর্মীরা আমাকে বলল যে আপনার জন্য প্রদীপ স্কুল ছাড়ল। খুব কষ্ট লেগেছিল, কিন্তু তোকে আমি থামাতে পারিনি। আমি সেদিন তোকে থামাতে চাইলে আমার প্রতি তোর অভিমান আরও হয়তো বেড়ে যেত, এটা আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে। তাই সেদিন তোকে আমি থামাইনি। তারপর যখন তুই এইচএসে অন্য স্কুলে ভর্তি হলি, সেই স্কুলের পাশেই আমাদের স্কুলেরই ম্যাডাম স্নিগ্ধা ম্যাডামের বাড়ি। ম্যাডামের কাছে খোঁজ নিতাম, প্রদীপ কেমন পড়াশোনা করে, দেখা হয়। তোর স্কুলের যে হেডমাস্টারমশাই, তিনি আমার বন্ধু, একসঙ্গে আমরা হোস্টেলে থাকতাম, তার কাছে খোঁজ নিতাম। তখন মনে পড়ে গেল, তাই তো 11-এ অত ভিড়ের মধ্যে আমার নতুন স্কুলের হেডমাস্টারমশাই কেন হঠাৎ করে আমার নামটা জানতে চেয়েছিলেন। আমি কানেকশানটা পেলাম, কিন্তু এত বছর পরে অভিমানটা আমার ভাঙতে শুরু করলো। আমার উঁচু মাথাটা নিচু হতে শুরু হলো। যে স্যারকে আমি পাহাড় ভাবছিলাম, আমি সামনে দেখছি হিমালয় পর্বত। স্যার বললেন, তার কাছে খোঁজ নিতাম, তুই পড়াশোনা করিস, ভালোই করিস, সামনের সারির স্টুডেন্ট। বুকটা গর্বে ভরে যেত। একটু কষ্ট তো হতোই যখন সহকর্মীরা তোর কথা আমাকে বলতো, এবং বলতো যে আপনার জন্য স্কুল ছেড়ে দিয়েছে। কিছু অভিমানের, কিছু রাগের কোনো উত্তর হয় না, নিরুত্তর থাকাটাই উত্তর। আমি সেই সময় নিরুত্তরই থাকতাম। তারপর শুনলাম তুই বাঁকুড়াতে চাকরি পেয়ে গেছিস। শুনে গর্বে বুকটা ভরে গেল। যাক, ছেলেটা আমার চাকরি পেয়েছে। তোর খোঁজ খবর রাখি রে আজ। আজ যখন তুই খেতে বসলি, সামনে আমাকে দেখে তুই উঠে গেলি, আমি এটাও দেখেছি। আসলে মনে রাখিস, স্যাররা কখনো কারোর উপর রাগ অভিমান মনে রাখে না। স্যাররা তাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে, মানবতার মধ্য দিয়ে সবাইকে মনে রাখে। আর ছাত্রদেরকে তো সন্তানের মতোই মনে রাখে, এবং কোনো কোনো ক্ষেত্রে নিজের সন্তানের থেকেও ছাত্ররা অনেক বড় হয়ে যায়। তোর সাফল্য আমাকে আনন্দিত দিয়েছে।
গর্বিত করেছে। তোর অন্যান্য বন্ধুরা যখন সফল হয়েছে তাদের জন্য আমি গর্বিত হয়েছি, কিন্তু তোর প্রতি আমার একটু সহানুভূতি বেশিই ছিল, কারণ তোর কথাটা আজও অনেক সহকর্মীরা জিজ্ঞেস করে। আমি স্যারের পায়ে ধরে পড়লাম, স্যার আমাকে ক্ষমা করে দিন। আমি এত বছর অভিমান ধরে রেখেছি, আপনার উপর রাগ করে রেখেছি, কিন্তু আমি কোনোদিন ভেবে দেখিনি যে আপনি আমাকে নিয়ে এত ভেবেছেন, আমাকে নিয়ে এতটা সময় আপনি দিয়েছেন। স্যার তার লম্বা শরীরটা নিয়ে আমাকে তুলে বুকে জড়িয়ে ধরলো, বলল, বাবা, শিক্ষক কখনো কাউকে ভোলে না। শিক্ষকের কাজ শুধু মনে রাখা আর কাজ করে যাওয়া। তুইও তো একজন শিক্ষক, তুইও তোর কাজটাই মনে রাখিস। জীবনে কর্মটাই বড়, কর্মটাকে ধর্ম করিস, দেখবি জীবন অনেক সুন্দর হবে। স্যারের প্রতি আমার সম্মান রইল, শ্রদ্ধা রইল। স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই ভিডিওটা কখনো দেখেন, আমাকে ক্ষমা করে দেবেন। যে ঋণে আপনি আমাকে আবদ্ধ করলেন বাবা মার পরে, আর যদি কারোর কাছে আমি ঋণী থাকি, সেটা আপনার কাছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি নিশ্চয়ই আপনার বাড়িতে আবার যাব, আপনার সঙ্গে দেখা করে আসবো, এবং আমি আবার ক্ষমা চেয়ে আসবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার।